কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসিনা নাই, আলহামদুলিল্লাহ, রাক্ষসী গেছে। এটাই তো আমাদের জীবনের একটা বড় অর্জন, সবচেয়ে বড় অর্জন। আর কি লাগে অর্জন? শেখ হাসিনা বাইসা নাই, আবারও প্রমাণ হলো। 100% নিশ্চিত হলাম যে শেখ হাসিনা এই দুনিয়াতে আর নাই। এটা আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে নাকি ওইটা এআই জেনারেটেড অডিও। দিল্লিতে পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তারা আশা করেছিলেন হাসিনা প্রকাশ্যে এসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানাবেন এবং তার বক্তব্যে রাজনৈতিক দিক নির্দেশনা পাওয়া যাবে, কিন্তু তা হয়েছে তার উল্টো। দিল্লির মসনদে বসে আর ঢাকার ভাগ্য ঠিক করা যাবে না, ভারতকে অত্যন্ত কড়া ভাষায় এই রক্তচক্ষু বার্তায় দিয়ে দিল বাংলাদেশ। মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ভারতের মাটিতে বসে সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে বিষেধাগারের সুযোগ পেয়েছিলেন। এতে বাধা দেয়নি দিল্লি, কিন্তু ভারতের এই কূটনৈতিক চালকে এক চুলো ছাড় দিল না ঢাকা। বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এবার ভারতকে কড়া ভাষায় জবাব দিয়েছে। আমি ভাবতেও পারছি না বর্তমান সরকার ভারতকে এভাবে কড়া ভাষায় জবাব দিতে পারে। ভালো লাগলো, প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যাকশন শুরু করেছেন। আগে মুখে মুখে ছিল, কিছু কাগজে কলমে ছিল, এখন বাস্তবে ঘটতে শুরু করেছে। এই প্রথম বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে এক বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছে। ইতিহাসে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। জামাত, শিবির, এনসিপিতে খুশির বন্যা। দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ব্রিফিং শেষ হতেই ওপার থেকে যা আসলো, ঢাকা তার জবাবটাও দিয়েছে একদম নজিরবিহীন আর কড়া ভাষায়। আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে এমন একটা সরকারি বার্তা ছেড়ে দেওয়া হয়েছে যা দেখে পুরো অঞ্চলের রাজনীতিতেই একটা বিশাল তোলপাড় শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে স্বৈরাচার শেখ হাসিনা গত কয়েকদিন আগেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার নেতাকর্মীদের সামনে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু সে ভিডিও কলে না এসে শুধুমাত্র ভয়েসে কথা বলে। যে বিষয়টা নিয়ে তার নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। সাধারণ মানুষ বলতে শুরু করছে যে স্বৈরাচার শেখ হাসিনা কি আসলেও বেঁচে আছে নাকি এটা পুরোটাই গুজব, এবং তিনি যে কথাটা বলেছে বা যে ভয়েসটা দিয়েছে সে ভয়েসটাও সাধারণ মানুষ মনে করছে এটা এআই দ্বারা নির্মিত। আর এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। শুরুতেই বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন তারা বিরাট একটা আশাহত হয়েছেন, আশাভঙ্গ হয়েছেন। প্রায় মাসখানেক ধরে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বাংলাদেশে বসবাস করেন, এখনো পালিয়ে যান নাই, তারা বিরাট একটা আশায় বুক বেঁধেছিল যে পালিয়ে যাবার 2 বছর পরেও শেখ হাসিনা তাদেরকে দেখা দেন নাই। বারবার খালি ভার্চুয়ালি তিনি হোয়াটসঅ্যাপে বা অডিও কল তিনি ফাঁস করেন, কিন্তু ভিডিও কলে তিনি কখনো আসেন না। এ ব্যাপারে অনেকের কাছ থেকেই প্রশ্ন আসছিল যে যেহেতু তিনি ভিডিও কলে আসেন না, তাহলে কি তার ভিডিও কলে আসার মতো পরিস্থিতি নাই? তিনি কি মারা গেছেন? তিনি কি আর জীবিত আছেন? জীবিত থাকলে পরে তো ভিডিও কলে আসার কথা ছিল। নেতাকর্মীরা তাকে দেখার জন্য উচ্ছ্বসিত, কিন্তু তিনি দেখা দেন না, কারণ কি? এরই ভিতরে অনেক খবর আমাদের কাছে এসেছে যে শেখ হাসিনা আসলে ভিডিও কলে আসার মতো পরিস্থিতি তার নাই। তার স্বাস্থ্য একেবারে ভেঙে পড়েছে, তার কণ্ঠ ভেঙে গেছে, তার গলায় ক্যান্সার, তার পায়ুপথের ক্যান্সার, তিনি হসপিটালের বেডে শুয়ে আছেন। হয়তো তিনি মারাও গেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তার একটা রেকর্ড মাঝে মাঝে বাজানো হচ্ছে। এরকম কথা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে শুনতে হচ্ছে। এই কথা থেকে, তাদের এই খোঁটা থেকে বাঁচার জন্য তারা একটা স্বপ্ন দেখেছিল, একটা আশায় বুক বেঁধেছিল যে 5 আগস্ট 2026 সালে শেখ হাসিনা সরাসরি ভিডিও কলে এসে কনফারেন্সের মাধ্যমে তিনি দেশে আসার ঘোষণা দিবেন এবং দেশের মানুষকে তিনি দেখা দিবেন। প্লাস আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে একটু প্রাণ চাঞ্চল্য ফিরে আসলো, তারা নতুন করে আবার মরণ উন্মাদনায় মেতে উঠলো। তারা 17 বছর ধরে বাংলাদেশের মানুষকে যেভাবে হত্যা করেছিল, গুম করেছিল, খুন করেছিল, আবার তাদের ভিতরে ওই আশা একটু জেগে উঠলো যে তাহলে শেখ হাসিনা যদি ফিরে আসে, জীবিত আছে, ফিরে আসলে আমরা আবার ওই কাজটি করবো, বিএনপি জামাতকে একেবারে কচু কাটা করবো। কিন্তু 5 আগস্ট তার নির্ধারিত যে বক্তব্য দেওয়ার সময় ছিল তার অল্প কিছুক্ষণ আগে ইন্ডিয়া থেকে ঘোষণা দেওয়া হলো যে তিনি ভিডিও কলের পরিবর্তে অডিও কলে আসবেন। এই ঘোষণা শোনার সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে মনোবল হারিয়ে গেছে। তারা এখন নিজেরা নিজেদের মাথার চুল ছিঁড়ছে, গালিগালাজ করছে নেত্রীকে, আওয়ামী লীগের নেতাদের পর্যন্ত গালিগালাজ করছে। এমনকি এই গালিগালাজ করতে করতে শেখ হাসিনার ওই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল বাংলাদেশের আরেক জুয়ারি ক্রিকেটার সাকিব আল হাসান, যে তার বোনকে সহ জুয়া খেলতেন। প্রত্যেকটা খেলায় এই সাকিবের বোন জুয়া খেলতেন, জুয়া খেলে তারা হাজার হাজার কোটি টাকা কামাই করেছে। সেই সাকিবের বাড়িতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গিয়ে হামলা ভাঙচুর করেছে, আগুন ধরিয়ে দিয়েছে। যদিও এই দোষ দেওয়া হচ্ছে কাকে? বিরোধী মতের, অর্থাৎ জুলাই যোদ্ধাদেরকে দোষ দেওয়া হচ্ছে, কিন্তু মূলত এই বাড়িটা ভেঙেছে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা, সাকিব আল হাসানের সমর্থকরা।
শেখ হাসিনা পালিয়ে যাবার পরে সাকিবকে নিয়ে যে একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সাকিব ভক্তরা এটা বিশ্বাস করতো না যে না, সাকিবের মতো লোক শেখ হাসিনার এরকম পা চাটতে পারে, এরকম গোলামি করতে পারে। কিন্তু আজকে যখন তারা স্বচক্ষে এটা দেখলো, দেখার পরে তাদের ভিতরে যে ক্ষোভ, এই ক্ষোভ তারা অবদমিত করতে না পেরে তারা সাকিবের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে। যাই হোক, তাহলে শেখ হাসিনা এখানে বাংলাদেশের জনগণকে পুরো আশাহত করেছে। এবং আমাদের ধারণা আসলে তার লাইভে আসার মতো, ভিডিও কনফারেন্সে আসার মতো কোনো শারীরিক অবয়ব, সুরত, চেহারা, মানসিকতা, দৃঢ়তা কিচ্ছু নাই। সুতরাং এরপর থেকে তিনি যে ধরনের বক্তব্য দিবেন যে আমি এ করবো, সে করবো, হ্যান পারেঙ্গা তেন পারেঙ্গা, এখানে বাংলাদেশের মানুষের একটাই কথা, যে মানুষ 2 বছর পরেও একটা ভিডিও কলে আসতে পারে না, সেই মানুষ বাংলাদেশের জনগণের জন্য কি করবে এবং বাংলাদেশে ফিরে আসবে, এই কথা কমপক্ষে বাংলাদেশের জনগণকে আর বিশ্বাস করতে হবে না। দিল্লির মসনদে বসে আর ঢাকার ভাগ্য ঠিক করা যাবে না, ভারতকে অত্যন্ত কড়া ভাষায় এই রক্তচক্ষু বার্তায় দিয়ে দিল বাংলাদেশ। মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ভারতের মাটিতে বসে সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে বিষেধাগারের সুযোগ পেয়েছিলেন। এতে বাধা দেয়নি দিল্লি, কিন্তু ভারতের কূটনৈতিক চালকে এক চুলও ছাড় দিল না ঢাকা। নরেন্দ্র মোদী সরকারকে সতর্ক করে দিয়ে তারেক রহমানের সরকার যেন জানিয়ে দিল আগের দিন আর নেই, চাইলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা করা কিংবা একপাক্ষিক খবরদারি চালানোর দিন চিরতরে শেষ। দর্শক, বুধবার ছিল ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের 2য় বার্ষিকের দিন। সারা বাংলাদেশ যখন স্বৈরাচার পতনের সেই ঐতিহাসিক দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে, ঠিক তখনই সীমান্তের ওপারে তৈরি হলো এক নতুন বিতর্ক। নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজন করে বসলো এক সংবাদ সম্মেলনের। আর সেই সংবাদ সম্মেলনে দিল্লি থেকেই ভার্চুয়ালি যুক্ত হলেন মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, তার সাথে ভার্চুয়াল মঞ্চে যোগ দিলেন ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। অন্যদিকে সশরীরে মঞ্চে বসে হুঙ্কার ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সব মিলিয়ে ভারত যেন শেখ হাসিনা ও তার অনুসারীদের বাংলাদেশ রাষ্ট্র এবং এদেশের কোটি মানুষের বিরুদ্ধে প্রকাশ্য বিষেধাগার করার এক বিশাল প্ল্যাটফর্ম উপহার দিল। জাতিসংঘের তথ্য প্রমাণ ও আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক স্বীকৃত জুলাই আগস্টে সে নৃশংস গণহত্যা, শিশুদের মর্মান্তিক হত্যা, সবকিছুকেই এই সংবাদ সম্মেলন থেকে সোজা অস্বীকার করা হলো। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, ঢাকা কি এটা ঘটার আগেই জানতো না? অবশ্যই জানতো। বাংলাদেশ সরকার হাত গুটিয়ে বসেছিল না। এই সংবাদ সম্মেলনের খবর চার হতে ঢাকা থেকে নয়াদিল্লিকে স্পষ্ট বার্তা পাঠানো হয়েছিল। ভারতীয় হাই কমিশনারের সাথে কূটনৈতিক বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সরাসরি অনুরোধ করেছিলেন, ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনা যেন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ না পান। একই সুর ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানের কণ্ঠেও। বাংলাদেশের স্পষ্ট কথা ছিল, পলাতক একজন সাজাপ্রাপ্ত আসামিকে নিয়ে এমন আয়োজন দুই প্রতিবেশীর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার সমস্ত চেষ্টাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে। এমনকি দেশের অভ্যন্তরে আদালতের নির্দেশনা তুলে ধরে তথ্য বিবরণী প্রকাশ করে এই বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল। কিন্তু কূটনৈতিক আদব কায়দা ও ঢাকার এই পূর্ব সতর্ক বার্তাকে আমলই নিল না দিল্লি। নয়াদিল্লি যেন ঢাকাকে বোঝাতে চাইল তারা নিজস্ব সিদ্ধান্তেই অটল থাকবে। ফলাফল, বুধবার রাতে ঢাকা থেকে এলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নজিরবিহীন করা বিবৃতি। ঢাকা ভারতকে সাফ জানিয়ে দিল, জুলাই বিপ্লবের 2য় বার্ষিকীর দিন ভারতের মাটিতে দাঁড়িয়ে শেখ হাসিনার এই বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এক সরাসরি আঘাত এবং 24 বীর শহীদদের প্রতি এক চরম অবমাননা। বাংলাদেশের বার্তায় কোনো ধোঁয়াশা রাখা হয়নি। ঢাকা স্মরণ করিয়ে দিয়েছে 2013 সালের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের কাছে একের পর এক অনুরোধ পাঠানো হলেও দিল্লি তা গায়ে মাখেনি। চিঠিগুলির কোনো জবাব তারা দেয়নি, অথচ উল্টো অপরাধীকে দেওয়া হলো মুক্তভাবে বিদ্বেষ ছড়ানোর মাইক। এই অবস্থান বাংলাদেশ ভারতের কূটনীতিক টেবিলে এক নতুন বাস্তবতার জন্ম দিয়েছে। বাংলাদেশের সরকার ভারতকে খুব স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছে, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধাই হবে এখন থেকে দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি। বাংলাদেশ কখনোই কোনো দেশের ক্লায়েন্ট স্টেট বা অনুগত হয়ে থাকবে না। ভারতের রাজনৈতিক আশ্রয় থেকে শেখ হাসিনা যতই চেষ্টা করুক না কেন, ইতিহাসের চাকার উল্টো দিকে ঘোরানো সম্ভব নয়। 24 বিপ্লবের পর বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের কিংবা মাফিয়া চক্রের পুনরুত্থানের আর কোনো সুযোগ নেই। এই কূটনীতির বার্তা অত্যন্ত স্পষ্ট, প্রতিবেশী হিসেবে ভারতের সাথে বাংলাদেশ সমমর্যাদা ও বন্ধুত্বের সম্পর্কই চায়, তবে তা হতে হবে একে অপরের সার্বভৌমত্ব ও পারস্পরিক অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে। চোখ রাঙানি কিংবা একপাক্ষিক খবরদারির দিন যে চিরতরে শেষ হয়ে গেছে, দিল্লির এই ঘটনার জবাবে ঢাকার কঠোর প্রতিক্রিয়া যেন সে সত্যটিকেই আরো একবার বিশ্বমঞ্চে সুস্পষ্টভাবে তুলে ধরল। দেখা না দিলে বন্ধু কথা বলো না, দেখার খুব ইচ্ছা ছিল, দেখা পেলাম না। হ্যাঁ, দেখা পেলাম না। আপাকে দেখার আসলে মনে মনে ইচ্ছা ছিল, কিন্তু আমি বোধহয় অনেক আগেই বলছিলাম যে উনি সামনে আসবে না, ওনার এই চেহারাটা দেখাবে না। চেহারা না দেখাবার পিছনে কি কারণ থাকতে পারে? দেখেন, ওনার দলের যারা আছে তারা কিন্তু চেহারাটা দেখতে চাইছিল। উনি যখন অনলাইনে আসে
তখন প্রায় 2-2.5 লক্ষ মানুষ ওনাকে ফলো করতেছিল। তখনই প্রায় 44 থেকে 45 হাজার মানুষ সঙ্গে সঙ্গে বের হয়ে গেল ভাই। 5 থেকে 10 মিনিটের মধ্যে এই মানুষগুলো বের হয়ে গেল, কারণ ওনারা আগ্রহ হারায় ফেলছে। কানে শুনতে আর ভালো লাগে কতদিন, 2-2.5 বছর হয় ওনারা দেখে না ওনার কর্মীরা, কিন্তু উনি কেন চেহারা দেখায় না? ধরেন 2টা কারণ হইতে পারে। একটা হইল ওনার চেহারা ভেঙে গেছে, ওনার চেহারাটা ভেঙে গেছে, আগের মতো নাই। কারণ যেভাবে উনি দেশ ছাইরা পালাইছে দুপুরের খাওয়া রাইখা, আর এরপরে যে টাইমটুক গেছে ওনার একটা ঘরের মধ্যে বন্দিত, ওই শেখ রেহানাও তাকে ছাইরা চইলা গেছে, কিন্তু এখানে একা একা, যার জন্য মন মানসিকতা তো ভালো নাই, অসুখ বিসুখ করে ধইরা ফেলছে, চেহারা ভাঙ্গা গেছে, এই জন্য আসতে চায় না। কিন্তু মেকআপ দিয়ে তো আসা যাইতো, কিন্তু মেকআপ কতটা দেওয়া যায়? একদম ভাঙ্গা গেলে সেটাও ঠিক করা যায়, কিন্তু কতটুক ঠিক করবে? আমার মনে হয় সেই রিস্কটা নেয় নাই, কারণ মানুষ বুঝা ফেলতে পারে ও মেকআপ নিছে যদি ট্রল হয়, যার জন্য সেই রিস্কটা নেয় নাই। আরেকটা কারণ কি হইতে পারে, সেটা হলো ইংরেজিতে কথা বলা। হ্যাঁ, ওনাকে তো ইংলিশে কথা বলতে হবে। আন্তর্জাতিকভাবে ডাক দিছে তো দিল্লিতে, ওই যে সমস্ত সাংবাদিক আছে দেশ বিদেশের, বিরাট বড় আয়োজন, তো বহু টাকা পয়সা খরচ করছে, কিন্তু সামনে যে আসলে কথা বলতে হবে ইংরেজিতে, ওনারা তো প্রশ্নগুলো ইংরেজিতে করবে, আর ওনাকে ওই ইংলিশে বলতে হবে, যার জন্য আসে নাই। আড়ালে থাকলে একটা সুবিধা কি জানেন, পাশে কেউ আছে, ওনার কানের কাছে হয়তো কিছু লাগাই দিছে, সেটা বইলাই দিতেছে, আর উনিও বলতে পারতেছে ভেঙে ভেঙে। এই 2টা কারণে আসে নাই, এই 2টার একটা কারণ তো হবে। এছাড়া কোনো কারণ যদি কারো জানা থাকে আমাকে একটু লেখা জানাবেন। কিন্তু এখন ঘটনা হয়েছে, উনি যে আসলো ওনার ছেলেকে নিয়ে, আবার আমাদের ক্রিকেট প্লেয়ারকে নিয়ে, এই আবালটা কেন যে আসলো জানি না, তবে এইটুকু কনফার্ম হয়ে গেলাম, এই আবাল আর দেশে আসবে না। এটা সে সিদ্ধান্ত নিয়ে নিছে যে আমি আর দেশে আসুন না, দেশের সয় সম্পত্তি যা আছে আমার মনে হয় ভিতরে ভিতরে বিক্রি করে দিতেছে বা বিক্রি করবে, সইরা যাইতেছে। সে আসতো যদি, তাই এই কাজটা করতো না, মানে গতকালকে ওনার পাশে বসতো না, পাশে তো ছিল না, গায়েবী পাশে, উনি ছিল আরেক দেশে, আবার সজীব ওয়াজের জয় ছিল আরেক দেশে। এক একজন এক এক দেশ থেকে আমাদেরকে বুদ্ধু বানাইছে, আমাদেরকে তো না, ওই সাংবাদিক গুলাকে। আর ওই সাংবাদিকদেরকে ওরা আনতে পারছে ভাই। হ্যাঁ, ওনাদের তো ওই পাওয়ারটা আছে, ওই পাওয়ারটা আছে, আনতে পারছে। যাই হোক, পুরা অনুষ্ঠানটা ফ্লপ হয়ে গেল। কেন ফ্লপ হইলো জানেন? উনি সামনে না আসাতে। দেখেন, শেখ হাসিনার এই দিল্লির অনুষ্ঠানটা পুরোটাই ফ্লপ, কিন্তু ফ্লপের খাতায় অলরেডি চইলা গেছে, কিন্তু বিশাল একটা উপকার কইরা দিয়া গেল বাংলাদেশের জন্য। সেটা নিয়েই আলোচনা করুক। এর আগে আমি একটু জয়কে নিয়ে আলোচনা করি। সজীব ওয়াজের জয়, আমাদের ভাইগনা, 2500, ওই যে 2500-এর সেই ভাইগনা, উনি যে কি বলে, কেন বলে, আমার মনে হয় নিজেও জানে না, ঠিক থাকে না, মাথা ঠিক নাই ভাই, রাজ্য হারায়া দিশাহারা হয়ে গেছে, আর সবসময় বলতে খাওয়া পিনার মধ্যেই থাকে। তাহলে এমন কথা কেউ বলে নিজের মাদার ল্যান্ড নিয়া, নিজের দেশ নিয়া, এই দেশে নাকি জঙ্গির উত্থান হয়ে গেছে, পাকিস্তানিরা এখন এই দেশটাকে দখল করে নিতেছে। এই যে ডক্টর ইউনূস সরকার, এটা টোটালটাই পাকিস্তানি সেই জঙ্গি সরকার। ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে তার মাকে সরানো হয়েছে। আবল তাবল কথা। এই দেশে যদি জঙ্গির আবির্ভাব হয়, একজন প্রধানমন্ত্রীর ছেলে যদি তার মাতৃভূমির কথা এইভাবে বলে, আমার দেশে জঙ্গির উত্থান হয়ে গেছে, পুরো দেশ জঙ্গিরা নিয়ে নিছে এবং পাকিস্তানের হাতে চলে যাইতেছে, সন্ত্রাসীদের বসবাস এই দেশে। এবং শেখ হাসিনা ওই একই ধরনের কথা বলছে, আমার দেশের মধ্যে এখন কেউ শান্তিতে নাই, আমি আসার পর আমার দেশের মধ্যে পুরাই অশান্তি, ঘরে ঘরে যুদ্ধ, ফাইট, মারামারি, কাটাকাটি চলতেছে, পুরো দেশের মধ্যে একটা হাহাকার পড়ে গেছে, শেখ হাসিনা শেখ হাসিনা মাতাম করতেছে সবাই। এরকম কথাই উনি আন্তর্জাতিক বিশ্বে বুঝাইতে চাইছে। সবাই তখন একটা প্রশ্ন করছে, আপনি কবে যাবেন দেশে? সেটা কিন্তু বলে না, ক্লিয়ারলি বলে না যে আমি যাব, যে কোনো সময় যাব, কিন্তু কবে যাবে সেটা বলে না। আরেকজন কি প্রশ্ন করছে জানেন? বলে যে আপনি কি দেশে যাওয়ার আগে এখানে কোনো মাজার শরীফ জিয়ারত করবেন? ভারতে তো অনেক বড় বড় মাজার শরীফ আছে, কোনো মাজার শরীফে যাবেন? তখন বলতেছে না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই ধরনের প্রশ্নের উত্তর আমি দিব না। এরপরে কিন্তু উনি সইরা গেছে, কারণ প্রশ্ন বেশি আসতেছিল, এত প্রশ্ন ইংরেজিতে বলাও তো একটা টাফ, যার জন্য উনি সইরা যায় সজীব ওয়াজের জয়কে কথা বলার জন্য সুযোগ কইরা দিছে। সজীব যখন কথা বলতেছিল, তাকেও সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি এবং আপনার মা কবে দেশে যাবেন? তখন শেখ হাসিনা কথাটা কাইরা নিছে, কথাটা কাইরা নিয়ে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।